আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমাদের সিলেবাসের 3 নম্বর টপিকের একটা অংশ, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। আমরা আগের দিন পড়েছিলাম হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। আজকে আমরা দেখব ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার বা উষ্ণতার উল্লম্ব বন্টন বলতে কি বোঝায়। আমরা যখন বায়ুমণ্ডলের স্তরবিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম, সেই স্তরবিন্যাস আলোচনার ক্ষেত্রে আমরা বায়ুমণ্ডলের স্তরগুলোর যে শ্রেণীবিভাগ বা পৃথকীকরণ করেছিলাম, সেই সময় আমরা সাহায্য নিয়েছিলাম বায়ুমণ্ডলের তাপের যে বন্টন ব্যবস্থা, সেই বন্টন ব্যবস্থার। এবার আমরা দেখব কিভাবে বায়ুমণ্ডলের কোন কোন অংশে উষ্ণতার বন্টনটা কীরকম হচ্ছে। সেই আলোচনায় আমাদের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার এই আলোচনাটার মধ্যে থাকবে। ইউনিট 1-এর এলিমেন্ট অফ অ্যাটমসফিয়ার, তার মধ্যে যে টপিক নাম্বার 3 টেম্পারেচারের হরাইজন্টাল ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন। এই হরাইজন্টাল আর ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার থেকে মোটামুটিভাবে 5-10 দু রকমই কোশ্চেন থাকে। আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। উষ্ণতার যে অনুভূমিক বন্টন, সেই অনুভূমিক বন্টনের মতোই উষ্ণতার উল্লম্ব বন্টন বা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন ও বায়ুমণ্ডলের একটা তাৎপর্যপূর্ণ লক্ষণীয় বিষয়। আধুনিক পর্যবেক্ষণের মাধ্যমে জানা যায় যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, সেই স্তরগুলোতে কখনো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে যায় বা হ্রাস পায়, আবার কখনো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যায়। উষ্ণতার এই হ্রাস বৃদ্ধি আবার সব স্তরে একরকম হয় না। যেহেতু এই সব স্তরে একরকম হয় না, সেই কারণে আমরা যত ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল বরাবর উপরের দিকে উঠি, তত আমরা লক্ষ্য করি যে বায়ুমণ্ডলের স্তরের পার্থক্যগুলো। আর এই পার্থক্যগুলোই কিন্তু আমাদের এই উষ্ণতার হ্রাস বৃদ্ধির ব্যাপারটাকে আরও সুস্পষ্ট করে, বা উষ্ণতা হ্রাস বৃদ্ধির কারণেই আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরকে ভালোভাবে লক্ষ্য করতে পারি। বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় আবার বায়ুমণ্ডলের এই উল্লম্ব বন্টনের উপরে বিশেষভাবে প্রভাব বিস্তার করে, বা বায়ুমণ্ডলের উষ্ণতার উল্লম্ব বন্টন এই বিভিন্ন পারিবেশিক প্রভাবের দ্বারা নিয়ন্ত্রিত বা পরিবর্তিত বা পরিবর্ধিত হয়। সেই কারণে বায়ুমণ্ডলের উষ্ণতার উল্লম্ব বন্টন বা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনের জন্য আমরা সাহায্য নিয়ে থাকি এই ডায়াগ্রামটা যেটা আমরা আগেও লক্ষ্য করেছি। এই ডায়াগ্রামে আমরা দেখব যে কিভাবে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উষ্ণতার উল্লম্ব বন্টনটা হয়। ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার ইন ডিফারেন্ট লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার। সব থেকে নিচের অংশ রয়েছে ট্রপোস্ফিয়ার, অর্থাৎ যেটা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলীয় অংশ, তার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এই অংশে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকে বা হ্রাস পায়। এই হ্রাস পাওয়ার পরিমাণ প্রতি কিলোমিটারে বা প্রতি 1000 মিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস। আবার কোনো কোনো ক্লাইমেটোলজির বইতে তোমরা দেখতে পেতে পারো যে 6.5 ডিগ্রি সেলসিয়াস। কেউ যদি 6.5 লেখে, কেউ যদি 6.4 লেখে, দুজনের অ্যান্সারটাই ঠিক, কারণ এক একটা রিনাউন্ড যে ক্লাইমেটোলজিস্টদের বইগুলো রয়েছে, তাতে এই 0.1-এর একটা তারতম্য লক্ষ্য করা যায় টেম্পারেচারের, যেটা আবার ফারেনহাইট স্কেলে 3.6 ডিগ্রি ফারেনহাইট।
এটা আমরা যদি ব্যারিয়ার চোল্লের বইটা দেখতে পাই, তাহলে ব্যারিয়ার চোল্লের বইটাতে এটার উল্লেখ করা রয়েছে যে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার অংশে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিভাবে উষ্ণতাটা কমে যাচ্ছে বা কি হারে উষ্ণতাটা কমে যাচ্ছে। তাহলে কি বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের সমস্ত অংশে একই রকমভাবে উষ্ণতা তাপমাত্রা হ্রাস বৃদ্ধিজনিত কারণ হয়? দেখা যাক। নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু প্রদেশের দিকে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা বা ট্রপোপজের উচ্চতা হ্রাস পায়। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 12 কিলোমিটার, আর মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা 8 কিলোমিটার। তাহলে নিরক্ষীয় অঞ্চল থেকে বা ইকুয়েটোরিয়াল অঞ্চল থেকে পোলার রিজিয়নের দিকে ট্রপোস্ফিয়ারের হাইটটা ক্রমশ কমে যায়। সেই কারণে ট্রপোস্ফিয়ারের উচ্চতাটাকে গড়ে প্রায় 10 কিলোমিটার বলা হয়। জুলাই আর জানুয়ারি মাসে নিরক্ষীয় অঞ্চলে ট্রপোপজের উচ্চতা থাকে প্রায় 17 কিলোমিটার। তখন এই অংশে বায়ুর উষ্ণতার পরিমাণ থাকে -70°C। আবার 45 ডিগ্রি নর্দার্ন ল্যাটিটিউডে বা 45 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড বা 45 ডিগ্রি উত্তর অক্ষাংশে জুলাই মাসে ট্রপোপজের কাছে উচ্চতা থাকে প্রায় 15 কিলোমিটার এবং জানুয়ারিতে থাকে 12.5 কিলোমিটার। এই সময়ে উষ্ণতা যথাক্রমে -60°C এবং -58°C দেখা যায় বা লক্ষ্য করা যায়। মেরু অঞ্চলের ট্রপোপজের উচ্চতা জুলাই মাসে বলতে আমরা এটা কিন্তু উত্তর গোলার্ধে গরমকালের কথা বলছি। তাহলে উত্তর গোলার্ধে থাকে প্রায় 10 কিলোমিটার। তাহলে জুলাই মাসে উচ্চতা বৃদ্ধি পায় এবং জানুয়ারি মাসে উচ্চতাটা কমে যায়। কতটা কমে যায়? প্রায় 8 কিলোমিটার হয়ে যায় জানুয়ারি মাসে। এবং উষ্ণতার যে পার্থক্যটা সেটা জুলাই মাসে থাকে -45°C আর জানুয়ারি মাসে থাকে -58°C। তাহলে উচ্চতার হ্রাস বৃদ্ধি বায়ুমণ্ডলীয় অংশে ট্রপোস্ফিয়ারের এটা লক্ষ্য করা যাচ্ছে। ঋতু অনুযায়ী এই উচ্চতার হ্রাস বৃদ্ধিটা হয়। যদিও এই উচ্চতার হ্রাস বৃদ্ধিটা এখন আমাদের ততটা প্রয়োজন নেই যতটা আমাদের প্রয়োজন যে বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা কিভাবে কমে যাচ্ছে। তাহলে সামগ্রিকভাবে ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলে প্রতি 1000 মিটারে বা প্রতি কিলোমিটারে 6.4 বা 6.5°C রেটে বা 3.6 ডিগ্রি ফারেনহাইট এভরি 1000 ফিটে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচারটা ডিক্রিজ করে বা টেম্পারেচারটা কমে যায়। এরপরে আমরা আসি স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতার উল্লম্ব বণ্টনটা কীরকম হচ্ছে? উষ্ণতার উল্লম্ব বণ্টনের ক্ষেত্রে স্ট্র্যাটোস্ফিয়ারে ট্রপোস্ফিয়ারের ঠিক উল্টো চিত্রটা ধরা পড়ে। উল্টো চিত্র ধরা পড়ে মানে এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ with the increase of altitude temperature gradually increases in stratosphere and at an about of 50 kilometer the temperature reaches a maximum of 0°C। অর্থাৎ যেটা কমতে কমতে ট্রপোস্ফিয়ারে -57 বা 60 বা 48 বা 45 এরকম হয়ে গেছিল, সেটাই বাড়তে বাড়তে ক্রমশ 0°C কাছে এসে পৌঁছায় স্ট্র্যাটোস্ফিয়ারের অংশে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের অংশে উষ্ণতার এই বৃদ্ধি পাওয়ার জন্য যে কারণটাকে দায়ী করা হয় সেই কারণটা হচ্ছে আলট্রাভায়োলেট রের আগমন। দেখা গেছে যে স্ট্র্যাটোস্ফিয়ার অংশে বায়ুমণ্ডলের ওজোন লেয়ারটা অবস্থিত। এই ওজোন লেয়ার সূর্যরশ্মির আলট্রাভায়োলেট রের UVA আর UVB এই দুটোকে অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করার অর্থ বায়ুমণ্ডলের ওই অংশটা ক্রমশ গরম হতে শুরু করে।
কারণ আমরা জানি সূর্যের আলো যে অ্যাবজর্ব করতে পারবে তার হিট বা টেম্পারেচার দুটো ইনক্রিজ করে। সেই কারণে স্ট্র্যাটোস্ফিয়ারের এই পার্টটা অর্থাৎ ওজোনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যেখানে ওজোন আছে সেটাকে ওজোনোস্ফিয়ার বলে। সেই ওজোনোস্ফিয়ার যেহেতু তাপটাকে শোষণ করছে বা আলোটাকে শোষণ করছে, সেই কারণে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ক্রমশ উষ্ণতাটা বেড়ে যায়। এরপরে রয়েছে মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের এই স্তরে ট্রপোস্ফিয়ারের মতোই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা কমে যায়। অর্থাৎ বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের যে বৈশিষ্ট্যটা সেই রকমই একটা বৈশিষ্ট্য দেখা যায় মেসোস্ফিয়ারে। তবে যে হারে উষ্ণতাটা এখানে কমে যায় তার সাথে কিন্তু ট্রপোস্ফিয়ারের তুলনা করা চলে না। দেখা যাচ্ছে যে উষ্ণতা হ্রাস পেতে পেতে 80 কিলোমিটার উচ্চতায় যদি আমরা উঠে যাই তাহলে ওই সংলগ্ন অঞ্চলে উষ্ণতার একটা সর্বনিম্নতা লক্ষ্য করা যায়। এইখানে -90°C বা 183 কেলভিন উষ্ণতা লক্ষ্য করা যায়। অর্থাৎ -90°C, যেখানে আমরা ট্রপোস্ফিয়ারে -58 বা 60 এইরকম লক্ষ্য করেছিলাম উষ্ণতা কমতে কমতে থাকে, এই মেসোস্ফিয়ারে -90°C উষ্ণতা আমরা লক্ষ্য করি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে। 85 কিলোমিটার তো গেল 80 কিলোমিটার উচ্চতাতে মোটামুটিভাবে 85 কিলোমিটার উচ্চতায় যদি যাই আমরা, 85 কিলোমিটার উচ্চতায় সংলগ্ন মেসোস্ফিয়ারের যে পার্টটা রয়েছে সেখানে উষ্ণতা আরও কমে যায় এবং দাঁড়ায় -95°C। 85 কিলোমিটার উচ্চতায় কোনো কোনো বইতে আমরা -83°C দেখতে পাই, আবার কোনো কোনো বইতে -95°C লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ইনফরমেশন কিছু ভ্যারিয়েশন বিভিন্ন রকম বইতে আমরা দেখি। তবে কেউ যদি -83, কেউ যদি -95 লেখে তাতে কোনো অসুবিধে নেই। যেমন -95 যে বইটাতে আছে সেটা হচ্ছে মেনানের যে বইটা 1989-এ বেরিয়েছিল। আর -90° কথা যেটা আমি আগে বললাম সেটা ব্যারি চোর্লের বইতে লেখা আছে। ব্যারি চোর্লের বইটা আমাদের আন্ডার গ্র্যাজুয়েট স্তরে ক্লাইমেটোলজির একটা অথেন্টিক বই। সেই অথেন্টিক বইটাতে কেউ যদি -90°C লেখে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এরপরে থার্মোস্ফিয়ার বা মেসোস্ফিয়ারের উপর দিকে যে অংশটা রয়েছে সেই অংশটা যদি আমরা লক্ষ্য করি, সেই অংশটাতে আমরা দেখি যে এই অংশের বৈশিষ্ট্যটা আবার সেই স্ট্র্যাটোস্ফিয়ারের মতো, অর্থাৎ উচ্চতা যত বাড়ে উষ্ণতা তত বাড়তে থাকে। 350 কিলোমিটার উচ্চতায় উষ্ণতার পরিমাণ থাকে 1200°K পর্যন্ত। তবে উষ্ণতার এই পরিমাণটাকে বলা হচ্ছে থিওরিটিক্যাল একটা হিসেব বা তত্ত্বগত হিসাব বা থিওরিটিক্যাল। কারণ এই উষ্ণতায় বা বায়ুমণ্ডলের এই অংশে বায়ুমণ্ডলের যে ঘনত্বটা বা ডেনসিটিটা এত পাতলা থাকে যে এখানে ওই গরমটা অনুভব করা যায় না, মনে হয় যেন প্রচুর ঠান্ডা রয়েছে। এই কারণে এই অংশটাকে বলা হচ্ছে আইসোথার্মাল জোন। তাহলে এই যে চারটে আমরা স্তর বায়ুমণ্ডলে আলোচনা করলাম, এই চারটে স্তরের আলোচনার পরিপ্রেক্ষিতে যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উষ্ণতার উল্লম্ব বণ্টন বিভিন্ন রকম। কোনো স্তরে উষ্ণতার বণ্টন উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার পরিমাণ কমে যাওয়াটাকে নির্দেশ করছে, কোনো স্তর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বেড়ে যাওয়াটাকে নির্দেশ করছে। এইভাবে অল্টারনেট ওয়েতে অর্থাৎ একটা স্তর তার পরবর্তী স্তরের থেকে ঠিক বিপরীত অবস্থায় অবস্থান করতে দেখা যাচ্ছে। যদিও থার্মোস্ফিয়ারের অংশে বায়ুমণ্ডলের উষ্ণতাটা বেড়ে যাওয়ার কথা, কিন্তু বায়ুমণ্ডলের ঘনত্ব এত কম থাকে যে
এখানে অতটা উষ্ণতা অনুভব হয় না, বরং এখানটায় খুব ঠান্ডা অনুভূতি লক্ষ্য করা যায় বা ঠান্ডা অবস্থাটা অনুভূত হয়। বায়ুমণ্ডলের এই উষ্ণতার উল্লম্ব বণ্টন পর্যালোচনা করলে দেখা যায় যে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতাটা কখনো বেড়ে যাচ্ছে, আবার কখনো কমে যাচ্ছে বা হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে। এই ধারণাটা থেকে যে হ্রাস বা বৃদ্ধি ঘটছে, দুটো বিষয় পাওয়া গেল। সেটা হচ্ছে উষ্ণতার একটা হ্রাসের হার রয়েছে এক একটা স্ফিয়ারে এক এক রকম, আর উষ্ণতার বৈপরীত্যটা আমরা দেখতে পাবো। যদিও পরবর্তী এরপরের আলোচনায় আমরা উষ্ণতার বৈপরীত্য বা ইনভার্সন অফ টেম্পারেচার নিয়ে বিস্তৃত আলোচনা করব। এই স্তরে ততটা আমরা ওই আলোচনাটাকে প্রাধান্য দেব না। সেই কারণে আমরা উষ্ণতার উল্লম্ব বণ্টনটাকে দুটো ভাগে ভাগ করা গেলেও একটা হচ্ছে উষ্ণতা হ্রাস হার, আর দ্বিতীয়টা হচ্ছে উষ্ণতার বৈপরীত্য অবস্থা। এইবার আমরা দেখে নিই যে ল্যাপস রেট জিনিসটা কি। উষ্ণতার উল্লম্ব বণ্টনের ক্ষেত্রে এই ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাস হার, যেটাকে বাংলাতে বলা হচ্ছে, সেই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বলা হচ্ছে যে বিভিন্ন রকম পর্যবেক্ষণ থেকে জানা যায় যে ভূপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা ট্রপোপজ পর্যন্ত উচ্চতা বৃদ্ধির একটা নির্দিষ্ট উচ্চতা বৃদ্ধির সাথে সাথে একটা নির্দিষ্ট হারে উষ্ণতাটা কমে যায় বা হ্রাস পায়। এই উষ্ণতার পরিমাণটা কমে যাওয়ার পরিমাণ কত? 6.4 বা 6.5 ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটারে বা প্রতি 1000 মিটারে। উষ্ণতা হ্রাসের এইভাবে যে উষ্ণতা প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি বা 6.5 ডিগ্রি হ্রাস পাচ্ছে, এইটাকে একটা নামকরণ করা হয়েছে। যে নামকরণটা করা হয়েছে সেটা হলো উষ্ণতার স্বাভাবিক হ্রাসের হার বা নর্মাল ল্যাপস রেট। The decrease of temperature in the troposphere is evident from the observation of snow-laden high mountains, of snow-covered peaks. Precipitation there occurs in the form of snowfall. Decrease of vertical air temperature is a normal phenomena. This is known as lapse rate. ল্যাপস রেটের সাথে নর্মাল শব্দটা যুক্ত করা হলো যখন, তখন তাকে নর্মাল ল্যাপস রেট বলা হলো। বিশেষ কারণে as one goes up from the earth's surface, the temperature decreases at a particular rate, একটা বিশেষ হারে। The vertical decrease of temperature is called the lapse rate. A decrease of 6.4 degrees Celsius for every 1000 meter ascent or 3.6 degree Fahrenheit for every 1000 feet ascent is normal lapse rate, but the actual lapse rate can be more or less than the normal lapse rate. এই নর্মাল ল্যাপস রেট কথাটা কেবলমাত্র আমাদের নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ 6.4 ডিগ্রি সেলসিয়াস উচ্চতা 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.4 ডিগ্রি সেলসিয়াস রেটে উষ্ণতাটা কমে যাবে। সাধারণভাবে নিরক্ষীয় অঞ্চলে এই বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায়। ট্রপোস্ফিয়ারের সব জায়গাতে কিন্তু এই একই রকম হারে উষ্ণতার হ্রাস পাওয়াটা লক্ষ্য করা যায় না। সেই কারণে লেখা হয়েছে বাট দ্য অ্যাকচুয়াল ল্যাপস রেট ক্যান বি মোর অর লেস দ্যান দ্য নর্মাল ল্যাপস রেট। এবার দেখা যাক যে বায়ুমণ্ডলের এই নর্মাল ল্যাপস রেটের ওপরে কী কী বিষয় প্রভাব বিস্তার করে, অর্থাৎ নর্মাল ল্যাপস রেটটা যে হবে সেই নর্মাল ল্যাপস রেটের ওপরে কী কী বিষয় কাজ করে। প্রথমত হচ্ছে কন্ডাকশন হচ্ছে পরিবহন প্রক্রিয়া, যেটাকে বাংলাতে আমরা বলছি পরিবহন প্রক্রিয়া। সূর্য থেকে যে আলোটা পৃথিবীতে আসে সেটা সবার আগে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। আমরা আগেই পড়েছি
সেটা আমাদের ইনসোলেশনের সময়, সেটা আমাদের হিট বাজেট করার সময় আমরা দেখেছি যে সূর্যরশ্মি বায়ুমণ্ডলটাকে সরাসরি উত্তপ্ত করতে পারে না, সে আগে কি করে আর্থ সারফেসটাকে উত্তপ্ত করে। তাহলে সূর্য থেকে আগত যে বিকিরণ সেটা সরাসরি বা সর্বপ্রথম ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এর ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের যে স্তরটা আছে সেটা উষ্ণ হয় বা সেটা সব থেকে আগে উষ্ণ হয়। যেহেতু বায়ু তাপের কুপরিবাহী অর্থাৎ টেম্পারেচারটাকে ট্রান্সমিট করতে পারে না এয়ার, সেই কারণে ওপরের দিকে বায়ুর নিম্নবায়ুর যে উষ্ণতাটা বৃদ্ধি হলো সেটা সরাসরি ওপরের দিকে যেতে পারে না। কিভাবে যাবে? বায়ুমণ্ডলের সংলগ্ন যে বায়ু অংশটা রয়েছে ধীরে ধীরে সেটা গরম হবে, তারপর তার উপরের বায়ুমণ্ডলটা ধীরে ধীরে গরম হবে। এইভাবে তাপটা বায়ুমণ্ডলের মাধ্যমে পরিবাহিত হয়, ফলে বায়ুমণ্ডলের সব থেকে নিচে উষ্ণ ভূপৃষ্ঠের জন্য স্বাভাবিকভাবে বেশি হয়, আর যত উপরের দিকে ওঠা যায় উষ্ণতার পরিমাণ ততটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যায় না বা কমে যাচ্ছে এটা দেখা যায়। দ্বিতীয়ত যে অ্যাডিয়াবেটিক চেঞ্জ বা রুদ্ধ তাপ পরিবর্তন বা অ্যাডিয়াবেটিক, এই অ্যাডিয়াবেটিক চেঞ্জটা বা এই অ্যাডিয়াবেটিক শব্দটা আমাদের পরবর্তী পড়াগুলোর ক্ষেত্রে খুব কাজে দেবে। সেই কারণে আমরা অ্যাডিয়াবেটিক শব্দটাকে খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। এটা হচ্ছে রুদ্ধ তাপ পরিবর্তন বা অ্যাডিয়াবেটিক চেঞ্জ। বিষয়টা কি? সূর্য থেকে ওপরের দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমতে থাকে। আমরা জানি সমুদ্র সমতল ভূমি বা সমুদ্রতল যেখানে স্থলভাগ আর জলভাগটা মিশছে, এরকম সমুদ্রতলীয় অংশ, সেই অংশটাতে বায়ুমণ্ডলের চাপ থাকে সব থেকে বেশি। অর্থাৎ বায়ুমণ্ডল ওই অংশটাতে ল্যান্ড আর ওয়াটার এই দুটোর উপর এসে চাপ দেয়, অর্থাৎ বায়ুমণ্ডলের সব থেকে নিচের অংশ। ফলে ওপর দিককার সমস্ত বায়ুমণ্ডলীয় অংশের চাপটা সেখানে পড়ছে, এই অংশটাতে চাপ সব থেকে বেশি। বা উল্টোভাবে বলতে পারি যে ভূপৃষ্ঠ থেকে আমরা যত ওপরের দিকে উঠব বায়ুমণ্ডলীয় চাপ তত কমতে থাকবে। ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকের স্তরে বায়ুর মধ্যে যেহেতু চাপ কমে যাচ্ছে, সেহেতু বায়ুর যে গঠনকারী যে অণুগুলো, বায়ু গঠনকারী বা এয়ার ফরমেশন যে পার্টিকেলগুলো, সেই পার্টিকেলগুলো খুব দূরে দূরে অবস্থান করে, অর্থাৎ এদের মধ্যে একটা দূরত্ব লক্ষ্য করা যায়, দুটো এয়ার পার্টিকেলের মাঝে অনেক দূরত্ব লক্ষ্য করা যায়। ফলে বায়ুর ওজনও কমে যায়। স্বাভাবিকভাবে বায়ু খুব লাইট বা পাতলা হয় এবং খুব দ্রুত তাপ বিকিরণ করে দেয়। ফলে ওপরের দিকের অংশে বায়ুমণ্ডলীয় ওপরের দিকের অংশটাতে তাপের পরিমাণ কমে যাওয়ার কারণেও ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে উঠব তত তাপের পরিমাণ কম হতে দেখব বা ল্যাপস রেট সংগঠিত হচ্ছে এটা দেখতে পাবো। দ্য এয়ার প্রেশার ইজ ম্যাক্সিমাম অ্যাবাভ দ্য ওশান সারফেস বা সি লেভেলে। উইথ ইনক্রিজ ইন হাইট দ্য ওয়েট অ্যান্ড প্রেশার অফ এয়ার গ্র্যাজুয়ালি ডিক্রিজেস। এই গ্র্যাজুয়ালি ডিক্রিজ করার জন্য সেটা কী করছে, বায়ুমণ্ডলীয় অংশটা কী করছে, হিটটাকে অনেক তাড়াতাড়ি রেডিয়েট করে দিতে পারে, ফলে সে ঠান্ডা হয়ে যায়। এরপরের যে কারণটা রয়েছে সেটা হচ্ছে লেটেন্ট হিট বা লিন তাপের যে একটা প্রভাব, সেই প্রভাব ঘনীভবনের সময় অর্থাৎ কনডেনসেশনের সময় জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার যখন জলে পরিণত হয়, তখন ওয়াটার ভেপারের মধ্যে যে তাপটা ছিল, কারণ জল গরম হওয়ার পরে ওয়াটার ভেপার তৈরি হয়, ফলে জলের থেকে ওয়াটার ভেপারের টেম্পারেচার কিন্তু অনেক বেশি থাকে। ফলে জলীয় বাষ্প যখন জলকণায় পরিণত হয় তখন জলীয় বাষ্পের মধ্যস্থিত যে তাপ, সেই তাপ লিন তাপ হিসেবে বা লেটেন্ট হিট হিসেবে
বায়ুমণ্ডলে যুক্ত হয়ে পড়ে। এর ফলে সংলগ্ন বায়ুস্তরের অন্যান্য অংশের তুলনায় যে অংশে কনডেনসেশনটা হলো সেই অংশটা অনেক উষ্ণ হয়ে পড়ে। আর উষ্ণ হয়ে পড়লে সে কী করছে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করছে। অর্থাৎ কনডেনসেশন ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে হয় না, সেটা ঊর্ধ্বাকাশে বা ঊর্ধ্ব বায়ুমণ্ডলের দিকে হয়, অবশ্যই ট্রপোস্ফিয়ারের মধ্যে। সেই অংশটাতে যখনই টেম্পারেচার লেটেন্ট হিটটা অ্যাড হয়ে যায় অ্যাটমসফিয়ারিক পার্টিকেলগুলোর মধ্যে, তখন সেখানকার টেম্পারেচারটা ইনক্রিজ করে যায়। ফলে নর্মাল ল্যাবসেরাটের যে প্রসেসটা, সেই প্রসেসটা একটু ডিস্টার্ব হতে পারে। এরপরে রয়েছে রেডিয়েশন। আর্থ সারফেসের কাছাকাছি বা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর বিভিন্ন অংশ, বিভিন্ন রকম গ্যাস, জলীয় বাষ্প এই ইত্যাদির উপস্থিতিতে ওপরের দিকে বায়ুস্তর অপেক্ষা ঘন থাকে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু বিভিন্ন রকম গ্যাস, জলীয় বাষ্প ইত্যাদির উপস্থিতির কারণে অনেক ঘন থাকে। ফলে এই অংশে সঞ্চিত তাপ যখন বিকিরিত হয় বা বিকিরণ হয় বা রেডিয়েশন প্রসেসের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে থাকা গ্যাস ও জলীয় বাষ্প পুনরায় সেই অংশটাকে আবার শোষণ করে নিতে পারে। পৃথিবী লং ওয়েভ বা দীর্ঘ তরঙ্গের মাধ্যমে তাপ বিকিরণ করছে। এই তাপ বিকিরণের কিছু অংশ মহাকাশে ফিরে যেতে পারে, আবার কিছু অংশ বায়ুমণ্ডলের দ্বারা আবার শোষিত হয়ে বায়ুমণ্ডলে থেকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। ক্লাউডিনেস আর ফগ। ট্রপোস্ফিয়ারের বায়ুস্তরে মেঘ আর কুয়াশার উপস্থিতি উষ্ণতার উল্লম্ব বণ্টনকে কিছুটা প্রভাবিত করে। কুয়াশা ও মেঘের মধ্যে অবস্থিত জলীয় বাষ্প তাপটা ধারণ করতে সাহায্য করে, অর্থাৎ তাপটা ধরে রাখতে সাহায্য করে। আবার মেঘ আর কুয়াশা ভূপৃষ্ঠের যে তাপ বিকিরণ, সেই বিকিরণটাকেও বাধা প্রদান করে উষ্ণতার পরিমাণটাকে বা বণ্টনটাকে কিছুটা পরিমাণে হলেও পরিবর্তিত করতে পারে বা পরিবর্তন করে থাকে। এরপর হচ্ছে অ্যাডভেকশন প্রভাব। অ্যাডভেকশন যে প্রসেসটা আছে, সেই অ্যাডভেকশন প্রসেসটাতে কি বলা হচ্ছে? অ্যাডভেকশন প্রসেসটাতে বলা হচ্ছে যে এয়ার পার্টিকেল হ্যাভিং ডিফারেন্স ইন টেম্পারেচার আর ফাউন্ড ইন দ্য ট্রপোস্ফিয়ার। মুভমেন্ট অফ এয়ার পার্টিকেলস হ্যাভিং ডিফারেন্স ইন টেম্পারেচার আর ফাউন্ড ইন দ্য ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের মধ্যে বিভিন্ন রকম বায়ুর কণার যদি উষ্ণতা বিভিন্ন রকম থাকে, সেই ধরনের অবস্থাও কিন্তু আমরা বায়ুমণ্ডলে লক্ষ্য করি। At a height where warm or cold wind and in horizontal direction enters into another blowing wind, where it becomes either warmer or cooler, and vertical distribution of temperature is modified temporarily. কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় যেখানে গরম বা ঠান্ডা বাতাস রয়েছে, যেখানে আবার হরাইজন্টাল ডাইরেকশনে কোনো একটা জায়গার উইন্ড সেখানে যদি প্রবেশ করে, তাহলে বায়ুমণ্ডলের যে বিভিন্ন কণাগুলো বিভিন্ন উষ্ণতায় রয়েছে, তাদের মধ্যে একটা চাঞ্চল্য বা চঞ্চলতা তৈরি হয়। এবং কোনো একটা জায়গার টেম্পারেচারের ওপরে, অর্থাৎ কোনো একটা এয়ার পার্টিকেল যেটা খুব গরম অবস্থায় রয়েছে, সেটা ঠান্ডার প্রভাবে যতটা ঠান্ডা হবে, একটা এয়ার পার্টিকেল যেটা তুলনামূলক ঠান্ডা রয়েছে, সেটা ঠান্ডা বাতাসের প্রভাবে আরও ঠান্ডা হয়ে যাবে। বিপরীত অবস্থা, যদি একটা গরম বাতাসের প্রভাবে বেশি টেম্পারেচারযুক্ত একটা এয়ার পার্টিকেল আরও বেশি গরম হয়ে যাবে, তুলনামূলকভাবে ঠান্ডা এয়ার পার্টিকেল কম পরিমাণে গরম হবে। ফলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কোনো একটা বায়ুমণ্ডলীয় অংশে যদি এই জাতীয় ঘটনা ঘটে, তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার কমে যাওয়ার যে বিষয়টা,
সেই কমে যাওয়ার বিষয়টার উপরে সে এই অ্যাডভেকশন প্রসেসটা একটা প্রভাব লক্ষ্য করি আমরা দেখব, বা প্রভাবটা লক্ষ্য করা যাবে। অন্যভাবে বলা যায় যে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের যে বিভিন্ন স্তর, বিভিন্ন ভাগ রয়েছে বা অংশ রয়েছে, সেখানে ভিন্ন ভিন্ন উষ্ণতা বিশিষ্ট যে এয়ার পার্টিকেল বা বায়ুর কণা, সেই কণাগুলো লক্ষ্য করা যায় এবং অনুভূমিক স্থানান্তর ঘটে এই উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় এই অংশের বায়ু কণাগুলো কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় বা উষ্ণ বা শীতল বায়ু অনুভূমিক উপায়ে অন্য বায়ুর মধ্যে যদি প্রবেশ করে, সেই উচ্চতায় বায়ুমণ্ডল উষ্ণ বা শীতল হয়ে পড়ে। এই অবস্থা উষ্ণতার উল্লম্ব বণ্টনে সাময়িকভাবে প্রভাব বিস্তার করে। অর্থাৎ কোনো একটা জায়গায় ঠান্ডা বায়ু বা গরম বায়ু আসা এবং আগে থেকে কোনো একটা অংশে যে অবস্থাটা রয়েছে, সেই দুটোর যদি একটা সমন্বয় লক্ষ্য করা যায়, তাহলেও কিন্তু আমরা দেখব যে উষ্ণতার উল্লম্ব বণ্টন ব্যাহত হচ্ছে। কীরকম একটা উদাহরণ দেওয়া যাক, কোনো একটা বরফ শীতল জায়গা, সেই অংশটাতে যদি সমুদ্রের দিক থেকে বায়ু আসে, সমুদ্রের ওপরকার বায়ু ল্যান্ডের ওপরকার বায়ুর মতো অতটা শীতল হয় না। ফলে কোনো একটা অংশে যেখানে বরফ জমে রয়েছে, এরকম সংলগ্ন বায়ু উষ্ণতাও কিন্তু বরফের ঠান্ডার মতোই অতটা ঠান্ডা। সেখানে একটা সমুদ্র থেকে বায়ুটা যখন এলো, তখন যেহেতু সে তুলনামূলকভাবে গরম, সেহেতু সে কিছুটা হালকা এবং ওই ঠান্ডা বায়ুটার ওপর দিকটাতে সে অবস্থান করবে। যতক্ষণ না পর্যন্ত দুটো বায়ুর মধ্যেকার টেম্পারেচার একই রকম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বায়ুর মধ্যে মিক্সচারটা তৈরি হবে না। এইবার যদি আমরা ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠতে থাকি, তাহলে প্রথমে ঠান্ডা বায়ু, এরপর সমুদ্র থেকে আসা গরম বায়ুটার সংস্পর্শে আসবে। তাহলে নর্মাল ল্যাবস্টেটে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা কমে যাওয়া ব্যাপারটা ঘটলো না। এইরকম ঘটনাও অনেক ক্ষেত্রে ঘটতে পারে। এরপর হচ্ছে কনভেকশন বা পরিচলন স্রোত। আমরা জানি যে পরিচলন স্রোতের প্রভাবে কি হয়, পরিচলন স্রোত বা পরিচালন চক্রের মাধ্যমে গরম বায়ুটা ঊর্ধ্বাকাশের দিকে চলে যায় আর ঠান্ডা বায়ুটা নিচের দিকে নেমে আসে। তাহলে গরম বায়ুটা যদি উপরের দিকে চলে যায়, তাহলে কি হবে, তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা বাড়ছে দেখা যাবে, উষ্ণতাটা কমছে দেখা যাবে না। ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার, ভূমিভাগ আর স্থলভাগ আর জলভাগের বণ্টন যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে স্থলভাগ আর জলভাগের তাপ গ্রহণ, তার বর্জন ক্ষমতা আলাদা আলাদা হওয়ায় দুটোর সারফেসের ওপরে উষ্ণতার উল্লম্ব বণ্টনের দুরকম বিষয় লক্ষ্য করা যায়। অর্থাৎ ওয়াটার সারফেসের উপরে যে ধরনের ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাবো, ল্যান্ড সারফেসের উপরে কিন্তু সেই ধরনের ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাবো না। সিজনালিটি বা যে ঋতুগত যে প্রভাব, সেটা কি হচ্ছে, ঋতুগত প্রভাবের প্রভাবে আমরা এখন অর্থাৎ বর্ষা ঋতুতে আমরা দেখি আকাশ মেঘযুক্ত। ফলে কি হচ্ছে, যে তাপটা সকালবেলা, আজকে প্রচুর রোদ উঠেছিল, সকালবেলা যে তাপটা এলো, দুপুরের পর থেকে মেঘ জমতে শুরু করেছে। তাহলে পৃথিবী গরম হয়েছিল, কিন্তু তাপটা আর মহাশূন্যে ফিরে দিতে পারছে না, মেঘে বাধা পেয়ে আবার পৃথিবীতে ফিরে আসছে। এইভাবে পৃথিবীর এই অংশটা, যে অংশটাতে মেঘ করে আছে, সেই মেঘের অংশটুকুতে উষ্ণতার পরিমাণ খুব বেড়ে যাচ্ছে। আবার যে অংশটাতে মেঘ নেই, সেই অংশটাতে খুব দ্রুত তাপ বিকিরণের মাধ্যমেও কিন্তু আমাদের উষ্ণতার পরিমাণটা কমে যেতে পারে। তাহলে সিজন অনুযায়ী লেটেন্ট হিট, সিজন অনুযায়ী নর্মাল ল্যাবস রেটের ওপরের এই সিজনালিটি বা ঋতুগত যে প্রভাব, সেই প্রভাবটাও লক্ষ্য করা যায়। এরপর রয়েছে অ্যাডিয়াবেটিক প্রসেস। এই অ্যাডিয়াবেটিক প্রসেস একটা গুরুত্বপূর্ণ বিষয়। টেম্পারেচার যে সংলগ্ন যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, ল্যাবস্টেট, এই ল্যাবস্টেটটাকে আরও ভালোভাবে বোঝার জন্য বা পরবর্তী সময়ে আমাদের যে কনডেনসেশন করব, আমরা যে বিভিন্ন রকম ট্রপিক্যাল সাইক্লোনিক স্টর্মগুলো হচ্ছে, মিডনাইট সাইক্লোনিক স্টর্ম, সেগুলোর উপরও আমাদের এই অ্যাডিয়াবেটিক প্রসেসটা খুব
গুরুত্বপূর্ণভাবে আমাদের লক্ষ্য করতে হবে বা বুঝে নিতে হবে। The temperature of the environment does not influence the heating or cooling of air by this process. The temperature of environment does not influence the heating or cooling of air by this process. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বায়ুমণ্ডলীয় বা পারিবেশিক যে তাপ, সেই তাপটা বায়ুর মধ্যেকার তাপটা বেশি হবে না বায়ুর কোনো একটা অংশ ঠান্ডা হবে, তার উপরে ততটা প্রভাব বিস্তার করে না। when the volume of air increases, যদি বায়ুর আয়তন বৃদ্ধি পায়, ফর ইনস্ট্যান্স ধরা যাক when air moves upward, যখন বায়ু ওপরের দিকে গমন করে বা ওপরের দিকে উঠে যায়, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, বায়ু যখন ওপরের দিকে উঠে যাচ্ছে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠে যাচ্ছে, তখন সে বেশি চাপযুক্ত জায়গা থেকে কম চাপযুক্ত জায়গার দিকে যাচ্ছে। এয়ার প্রেশার ডিক্রিজেস, বায়ুর চাপ কমে যাচ্ছে, অ্যান্ড ইটস ভলিউম ইনক্রিজেস, তার আয়তন বেড়ে যায়। এয়ার প্রেশার কোনো একটা বস্তুকে আমরা বলি যে চাপে থাকা, সেই চাপে থাকা মানে হচ্ছে কোনো একটা বিষয় বা কোনো একটা বস্তু দ্বারা যদি আবদ্ধ থাকি, তাহলে এয়ার প্রেশারের যে কাজটা করে সে কী করছে, চাপ বেশি হলে বায়ুর কণাগুলোকে সে অনেকটা এক জায়গায় একত্রিত বা কোণঠাসা করে রাখার মতো একটা বিষয় তৈরি হয়। যখনই এয়ার প্রেশার ডিক্রিজ করে বা কমে যায়, তখনই এয়ার যে মলিকিউলগুলো বা এয়ার যে পার্টিকেলগুলো, সেই এয়ার পার্টিকেলগুলো কী হচ্ছে, আস্তে আস্তে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করে। when air move upward, air pressure decreases and its volume increases, বায়ু কণাগুলো যদি ক্রমশ ছড়িয়ে যায় তাহলে এয়ারের আয়তন বেড়ে যায়। and as a result cooling of the air takes place. কীভাবে কুলিং অফ দ্য এয়ার, অর্থাৎ বায়ুর যদি ভলিউম বেড়ে যায় তাহলে বায়ু আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। তাহলে ঠিক উল্টো অবস্থাও আমরা লক্ষ্য করি, বায়ু যদি ভলিউম কমে যায় তাহলে বায়ু ক্রমশ গরম হতে থাকে। এক্ষেত্রে বায়ুর উষ্ণতাটা কমে যাওয়া বা বায়ুর উষ্ণতাটা বেড়ে যাওয়া, এই ঘটনাটা ঘটলো, কিন্তু বায়ুতে তাপ যুক্ত হলো না বা বায়ু থেকে কেউ তাপ বার করে নিল না। তাহলে এটা হচ্ছে একটা ডাইনামিক বা ফিজিক্যাল প্রসেস, যে প্রসেসে ডিউ টু দ্য ইনক্রিজ অর ডিক্রিজ অফ এয়ার ভলিউম, এবার এটা কিসের উপর নির্ভর করছে, ডিউ টু দ্য ইনক্রিজ অর ডিক্রিজ অফ এয়ার প্রেশার। তাহলে এয়ার প্রেশারের ইনক্রিজ আর ডিক্রিজ আর এয়ার ভলিউমের ইনক্রিজ আর ডিক্রিজ, এই দুটো বিষয়, টেম্পারেচারের ইনক্রিজ আর ডিক্রিজ, এই দুটো বিষয়কে নিয়ন্ত্রণ করছে। এখানে মনে রাখতে হবে, অ্যাডিয়াবেটিক কুলিং বলতে বা অ্যাডিয়াবেটিক প্রসেস বলতে আমরা যেটাকে বুঝি, সেখানে আমরা বাইরে থেকে কোনো তাপ বায়ুর অংশে দিতে পারবো না, বা এয়ার থেকে কোনো রকম হিট বা টেম্পারেচার যদি আমরা এটাকে বলি, বা উষ্ণতাটাকে টেনে বার করেও নিতে পারবো না। তা সত্ত্বেও বায়ুমণ্ডলের বিভিন্ন অংশ গরম হবে বা ঠান্ডা হবে। এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। যদি বায়ুমণ্ডল ঠান্ডা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে সেটাকে অ্যাডিয়াবেটিক কুলিং। যদি বায়ুমণ্ডল গরম হয় তাহলে সেটাকে অ্যাডিয়াবেটিক ওয়ার্মিং বলা হবে। এইবার দেখে নেওয়া যাক যে এই অ্যাডিয়াবেটিক প্রসেসটা বোঝা গেল না গেল না। প্রথমত যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। এটা তো আমাদের বায়ুমণ্ডলীয় অংশে হয়েছে, এটা আমরা আগে একবার পড়েছি, আবার এখানটায় দেখলাম। তার সাথে সাথে আমরা দেখলাম
যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনের ওপর প্রভাব বিস্তারকারী যে ফ্যাক্টরগুলো রয়েছে সেই ফ্যাক্টরগুলো। এরপর আমরা বায়ুমণ্ডলের যে ল্যাপস রেট, সেই ল্যাপস রেটটা আলোচনা করতে গিয়ে আমরা নর্মাল ল্যাপস রেট কথাটা একটা দেখলাম, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা কমে যাওয়া। সেই নর্মাল ল্যাপস রেটটা কত? 6.4 বা 6.5 ডিগ্রি সেলসিয়াস পার 1000 মিটার বা পার কিলোমিটার, বা 3.6 ডিগ্রি ফারেনহাইট পার 1000 ফিট। এতক্ষণ এটা দেখলাম। তারপরে আমরা সবে একটা প্যারাগ্রাফ পড়েছি অ্যাডিয়াবেটিক প্রসেসের বিষয়। প্রথম অংশটুকু ততটা জটিল নয়, বুঝতে অসুবিধা হওয়ার কারণ ততটা নেই। তা সত্ত্বেও যদি কারো অসুবিধা হয় সে বলবে। আর এরপরে দ্বিতীয় যে ভাগটাতে আমরা এলাম সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। এই অ্যাডিয়াবেটিক প্রসেসটা বোঝা গেল না গেল না? যদি না বুঝে থাকি বলবো, কারণ এরপরে যখন বারবার অ্যাডিয়াবেটিক আর ডায়াবেটিক প্রসেসের কথাগুলো বলা হবে তখন কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেস কি ওটা বারবার আমি বলবো না, কারণ আমি এই ক্লাসটাতে এই বিষয়টাকে বুঝে নেওয়ার সময় এরপরে এই শব্দটা বা প্রসেসটাকে পড়ব, কিন্তু সংজ্ঞা বা ক্যারেক্টার এসব কিছু পড়ব না। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। বুঝতে পারলাম না সেই বিষয়টা আমার জানাটা দরকার, কারণ অ্যাডিয়াবেটিক প্রসেসটা কিন্তু এরপরে প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে। স্যার আরেকবার একটু বলুন কি অ্যাডিয়াবেটিক প্রসেসটা? অ্যাডিয়াবেটিক প্রসেসটাতে কি ব্যাপারটা ঘটছে পরপর বিষয়গুলোকে দেখব। পরপর বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি। এখানে একটা এটা যদি স্লাইড শো করি আর ভালো করে লক্ষ্য করতে পারবো, লেখাটা বড়ও হচ্ছে, দেখা যাচ্ছে যে অ্যাডিয়াবেটিক প্রসেসটা বলছে দ্য টেম্পারেচার অফ এনভায়রনমেন্ট ডাজ নট, এখানে একটা স্টেটমেন্ট এটা দিচ্ছে, এটা একটা স্টেটমেন্ট, তারপরে ব্যাখ্যা। দ্য টেম্পারেচার অফ দ্য এনভায়রনমেন্ট ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য হিটিং অর কুলিং অফ এয়ার বাই দিস প্রসেস, অর্থাৎ বায়ুমণ্ডলের উষ্ণতাটা বাড়বে না কমবে সেটাতে পারিবেশিক উষ্ণতাটা তেমনটা প্রভাব বিস্তার করে না। এখানে বলছে when the volume of air increases, প্রথমে একটা কথা বলা হলো যখন বায়ুর আয়তন বেড়ে যায়। ফর ইনস্টেন্স, উদাহরণ হিসেবে, when air moves upward, যখন বায়ু ওপরের দিকে ওঠে। ওপরের দিকে ওঠে মনে রাখতে হবে এই বিষয়টা, এই কথাটা যখনই আমরা বলবো তখনই বুঝতে হবে যে বায়ুটা ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠছে। ভূপৃষ্ঠ মানে হচ্ছে যেখানকার বায়ুর যে চাপটা, সেই চাপটা থাকে 1013.25 মিলিবার, 1013.25 মিলিবার। এইটা হচ্ছে একদম সমুদ্র সংলগ্ন অঞ্চলে বায়ুর চাপ। সমুদ্র সংলগ্ন অঞ্চলের সমগ্র বায়ুমণ্ডলের চাপটা সমুদ্র সংলগ্নে রয়েছে, তাহলে চাপটা এই অংশটাতে সব থেকে বেশি। তাহলে বেশি চাপযুক্ত অঞ্চল থেকে বায়ু ক্রমশ ওপরের দিকে উঠছে। এয়ার প্রেশার ডিক্রিজেস, তাহলে সমুদ্রের আর্থ সারফেসের থেকে যদি আমরা ওপরের দিকে উঠি তাহলে এয়ার প্রেশার আর্থ সারফেসের মতো থাকবে না, কিছুটা কম হবে। সেই জন্য বলা হচ্ছে এয়ার প্রেশার ডিক্রিজেস অ্যান্ড ইটস ভলিউম ইনক্রিজেস, তাহলে বায়ুর যেহেতু এয়ার প্রেশার কমে যাচ্ছে বায়ু আয়তনে ক্রমশ বাড়তে শুরু করে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কি হচ্ছে, কুলিং অফ এয়ার টেকস প্লেস, বায়ু ক্রমশ ঠান্ডা হতে শুরু করে। ডিউরিং এক্সপ্যানশন অফ দ্য এয়ার মাস, হিট প্রেজেন্ট ইন ইট ইজ স্পেন্ট, ব্যবহার হয়,
অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ইট কুলস ডাউন। বলা হচ্ছে যে তাহলে হঠাৎ করে আয়তন বেড়ে গেলে কি ঠান্ডা হয়ে যাবে? কেন ঠান্ডা হবে? যেহেতু বায়ু আয়তনে ক্রমশ বেড়ে যাচ্ছে, ওটা একটা ফিজিক্যাল প্রসেস, অর্থাৎ একটা এয়ার পার্টিকেল আরেকটা এয়ার পার্টিকেলের থেকে দূরে চলে যাচ্ছে, আয়তনে বেড়ে যাওয়া অর্থে বোঝানো হচ্ছে। এই দূরে চলে যাওয়া হচ্ছে একটা প্রক্রিয়া, অর্থাৎ বায়ুকে একটা কাজ করতে হচ্ছে, বায়ুর বিভিন্ন অংশগুলোকে একটা থেকে আরেকটাকে দূরে সরাতে হচ্ছে, বা এই দূরে সরে যাচ্ছে কারণ এয়ার প্রেশারটা অনেক কম। এয়ার প্রেশারটা কম কার থেকে কম? যে অঞ্চল থেকে এয়ারটা উপরের দিকে এলো সেই অঞ্চলের থেকে কম। অর্থাৎ সেই অঞ্চলে, যে অঞ্চলে এয়ার প্রেশার বেশি, তখন বায়ুর কণাগুলো যতটা কাছাকাছি ছিল, এয়ার প্রেশার কমতে শুরু করলে তখন সে কী করে? আয়তনে বাড়তে থাকবে। এই আয়তনে বেড়ে যাওয়া এটা একটা ফিজিক্যাল প্রসেস। এই ফিজিক্যাল প্রসেস করতে গিয়ে বায়ুকে কিছু এনার্জি লস করতে হয়। যে কোনো রকম কাজের ক্ষেত্রে এনার্জি লস হয়। এই এনার্জি যেহেতু লস হলো, তখন বায়ুটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে, এবং এই প্রক্রিয়াকে বলা হচ্ছে অ্যাডিয়াবেটিক কুলিং। এখানে কিন্তু বায়ু থেকে টেম্পারেচারটা বেরিয়ে গেল এটা বলা হচ্ছে না, তবে এনার্জিটা খরচ হলো এটাকে বলা হচ্ছে। যদিও এনার্জি খরচ হলো কথাটা লেখা নেই, এখানে কিছু স্পেন্ড করা হয়েছে লেখা রয়েছে। ঠিক উল্টোভাবে যদি ওপর দিক থেকে বায়ু নিচের দিকে নেমে আসে, অর্থাৎ কম চাপ থেকে বেশি চাপে নেমে আসে, তাহলে বায়ুর ডিউ টু দ্য ইনক্রিজ অফ এয়ার প্রেশার তার ভলিউমটা ডিক্রিজ করতে শুরু করে, এবং এই প্রক্রিয়াটাও একটা ফিজিক্যাল প্রসেস। তার ফলে বায়ুর মধ্যেকার যে কণাগুলো যারা কাজ করলো, তারা পরস্পরের কাছাকাছি আসার জন্য বায়ুর মধ্যেকার টেম্পারেচারটা বা হিটটা বাড়তে শুরু করে। এটাকে বলা হচ্ছে অ্যাডিয়াবেটিক ওয়ার্মিং। তাহলে অ্যাডিয়াবেটিক ওয়ার্মিংয়ে বাইরের থেকে তাপ যোগ হচ্ছে না, বা অ্যাডিয়াবেটিক কুলিংয়ে বা ভেতর থেকে তাপটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে না, অর্থাৎ বায়ুর কোনো অংশ থেকেই আমরা তাপ বের করে নিচ্ছি না বা বায়ুকে কোনো তাপ দিচ্ছি না, তা সত্ত্বেও বায়ু গরম হচ্ছে বা ঠান্ডা হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে, বা ফিজিক্যাল প্রসেসের মাধ্যমে, বা ডাইনামিক একটা প্রসেসের মাধ্যমে। এই যে প্রসেসটা, আর এই যে কুলিং আর ওয়ার্মিং হওয়াটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। স্যার বলছি ওয়ার্মিংটা একটু আরেকবার বলবেন, নেট প্রবলেমের জন্য শুনতে পারি। এই যে এখানে একটা দেখা যাচ্ছে একটা কোনো একটা এয়ার পার্টিকেল বা এয়ার পার্সেল একটা ছিল আর্থ সারফেসের কাছাকাছি, সে ক্রমশ একটা চাপযুক্ত অঞ্চলে সে ছিল, অর্থাৎ এই অংশটাতে আমরা ধরে নিই যে চাপটা বেশি, কারণ এটা আর্থ সারফেসের কাছাকাছি। যত উপরের দিকে উঠছে আর্থ সারফেসের থেকে এই অংশটাতে এয়ার প্রেশারটা কম, সেই কারণে সে আয়তনে একটু বেড়ে গেছে। আরও একটু উপরে যখন উঠলো, তখন সে আয়তনে আরেকটু বেড়ে গেল। দেখ, ভেতরকার যে ডটগুলো রয়েছে, এটা এয়ার পার্সেল বা এয়ার যে কণাগুলো রয়েছে, বাতাসের যে কণাগুলো, সেই কণাগুলোকে রিপ্রেজেন্ট করছে। সেই কণাগুলো প্রথম অবস্থায় কত ছিল কণাগুলো আলাদা করে বোঝা যাচ্ছে না, তার অবস্থায় আলাদা করে খুব সামান্য বোঝা যাচ্ছে, এখানে একটু তাও বোঝা যাচ্ছে, উপরেরটা তো সব থেকে ভালো বোঝা যাচ্ছে। তাহলে এয়ার পার্টিকেলগুলো ক্রমশ ছড়িয়ে যাচ্ছে। এই ছড়িয়ে যেতে গিয়ে এয়ারকে কিছু কাজ করতে হচ্ছে, এই ছড়ানোটার কাজটা করতে গিয়ে তার কিছু এনার্জিটা ব্যয় হয়, সেই কারণে সে ঠান্ডা হয়ে যায়। আবার যখন এই এত ভলিউমের একটা এয়ার ক্রমশ নিচের দিকে যাচ্ছে, তখন তার ভলিউমটা ক্রমশ কমে যাচ্ছে। ভলিউমটা কমতে কমতে সে কী করছে, এমন একটা পর্যায়ে পৌঁছচ্ছে যখন তার মধ্যে যে এয়ার পার্টিকেলগুলো ছিল, সেই পার্টিকেলগুলো এত কাছাকাছি হয়ে চলে এলো যে সেটাকে আর আলাদা করা যাচ্ছে না। যখনই এয়ার পার্টিকেলগুলো কাজ করছে বা নড়াচড়া করে পরস্পরের কাছাকাছি চলে আসে, তখন তারা নিজেদের মধ্যে
যে এনার্জিটা খরচ করছে সেই এনার্জিটা নিজেদের কাছাকাছি অঞ্চলের মধ্যে চলে আসার জন্য আর ভলিউমটা ডিক্রিজ করার জন্য এয়ারটা কিন্তু ক্রমশ গরম হতে শুরু করে। সেই কারণে আমরা দেখি যে ঠান্ডা বায়ু যদি ওপরের দিক থেকে নিচে নামে সে গরম হয়, আর নিচের দিককার ঠান্ডা বায়ু যদি ওপরের দিকে চলে যায় সে তখন আরও ঠান্ডা হয়ে যায়। ফলে কি হচ্ছে, এই প্রক্রিয়ায় বাইরে থেকে তাপ যোগ হয় না বা তাপ বিয়োগ হয় না, অথচ বায়ুমণ্ডলটা ঠান্ডা, বায়ুমণ্ডলের কোনো একটা অংশ ঠান্ডা বা গরম হয়ে যায়। এটাকে বলা হচ্ছে অ্যাডিয়াবেটিক একটা প্রসেস। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। এবার অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, নর্মাল ল্যাপস রেট তো আমরা দেখলাম। অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, আর একটা হচ্ছে ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। এবার অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট জিনিসটা কি? এর বাংলাটা হচ্ছে তাপ বিযুক্ত উষ্ণতা হ্রাস হার। অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের বাংলাটা হচ্ছে তাপ বিযুক্ত উষ্ণতা হ্রাস হাইফেন হার। অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট এটাকে বলা হচ্ছে। কি এই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটটা? বায়ু যখন প্রসারিত হয় তখন সে নির্দিষ্ট উচ্চতা বৃদ্ধিতে যে হারে বায়ুর উষ্ণতা হ্রাস পায়, অর্থাৎ বায়ুটা উপরের দিকে উঠছে, সে প্রসারিত হচ্ছে এবং তার উষ্ণতাটা কমে যাচ্ছে, যেটাকে অ্যাডিয়াবেটিক কুলিং বলছিলাম, সেই কুলিং প্রসেসটা। বায়ু তার প্রসারণকালে নির্দিষ্ট উচ্চতা বৃদ্ধিতে যে হারে বা যে রেটে বায়ুর উষ্ণতা হ্রাস পায় তাকে বলা হয় তাপবিযুক্ত উষ্ণতা হ্রাস হার বা অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। এই হারের পরিমাণ কত? প্রতি 1000 মিটারে 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নর্মাল ল্যাপস রেটের থেকে অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের হার আরও বেশি। অর্থাৎ কোনো একটা জায়গার টেম্পারেচার যদি 30 ডিগ্রি থাকে, নর্মাল ল্যাপস রেটে 1000 মিটারে বা 1 কিলোমিটার উচ্চতায় গিয়ে পাবো 23.4 বা 23.6 ডিগ্রি সেলসিয়াস বা 23.5 ডিগ্রি সেলসিয়াস, 23.6 বা 23.5 ডিগ্রি সেলসিয়াস পাবো উষ্ণতাটা। অর্থাৎ 1000 মিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা কমে গেল। কিন্তু যদি অ্যাডিয়াবেটিক প্রসেসে হয় তাহলে 1 কিলোমিটার উচ্চতায় যখনই আমি উঠব তখন টেম্পারেচার হয়ে যাবে 20 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দুটো রেট আলাদা। নর্মাল ল্যাপস রেটের থেকে অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের পরিমাণ বেশি, অর্থাৎ প্রতি কিলোমিটারে 10 ডিগ্রি কমে যাচ্ছে টেম্পারেচার, আর নর্মাল ল্যাপস রেটে 6.4 বা 6.5 ডিগ্রি কমে যাচ্ছে। এটা যদি ফারেনহাইট স্কেলে আমরা দেখি তাহলে প্রতি 1000 ফিট যদি উচ্চতাটা বাড়ে তাহলে যেটা ছিল 3.6 ডিগ্রি ফারেনহাইট এখানে হয়ে যাচ্ছে সেটা 5.5 ডিগ্রি ফারেনহাইট। স্বাভাবিক উষ্ণতা হ্রাস হার বা নর্মাল ল্যাপস রেট আর অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের পার্থক্য হলো, অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের ক্ষেত্রে ঊর্ধ্বগামী যে বায়ুটা আছে তার আভ্যন্তরীণ উষ্ণতার পরিবর্তন নথিভুক্ত করা হয়, কিন্তু প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ নর্মাল ল্যাপস রেটের ক্ষেত্রে উষ্ণতা হ্রাস নির্ণয়ের সময় পরিবেশে বায়ুর নির্দিষ্ট উষ্ণতাটাকে নথিভুক্ত করা হয়। অর্থাৎ থার্মোমিটারে আমি 6.4 ডিগ্রি কমে গিয়ে যে 23.5 বা 23.4 ডিগ্রি হলো, সেটা 6 ডিগ্রি হলো, সেটাকে আমরা থার্মোমিটারে দেখব। কিন্তু আমরা অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের ক্ষেত্রে বায়ুর মধ্যেকার যে টেম্পারেচারটা ডিক্রিজ করলো সেই টেম্পারেচারটাকে দেখি।
দেয়ার আর টু টাইপস অফ অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, আগে বলছিলাম আমি, ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপ রেট আর স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট বা ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপ রেট। ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটটা কি? দ্য অ্যাসেন্ডিং এয়ার এক্সপ্যান্ডস ডিউ টু ডিক্রিজ ইন প্রেশার। অ্যাসেন্ডিং অর্থাৎ ওপরের দিকে উঠছে অর্থে ব্যবহার হচ্ছে। In the absence of condensation, the energy lost due to expansion of this rising air cause decrease of temperature at a rate of 9.8 degrees Celsius. This is called dry adiabatic slab rate. বলা হচ্ছে যে কোনো একটা বায়ু যখন ওপর দিকে ওঠে তখন চাপের হ্রাসের জন্য সে ক্রমশ এক্সপ্যান্ড করতে থাকে। এক্ষেত্রে কনডেনসেশন যদি বা ঘনীভবন যদি অনুপস্থিত থাকে তাহলে তার এই যে তাপমাত্রাটা কমে যাওয়া, সেই তাপমাত্রাটা কমে যাওয়ার যে কারণটা, অর্থাৎ ডিউ টু দ্য এক্সপ্যানশন অফ দিস এয়ার, বায়ুর আয়তন বৃদ্ধির জন্য যে তাপমাত্রাটা কমে যাচ্ছে, সেই তাপমাত্রাটা কমে যাওয়ার পরিমাণটা হচ্ছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ পুরোপুরি 10 নয়। দিস ইজ কল্ড ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। এখানে কিন্তু সেই ইভাপোরেশন বা ইভাপোরেটেড রিলেটেড, অর্থাৎ জলীয় বাষ্পশূন্য অবস্থাটা যদি থাকে তাহলে এই ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটটা খুব ভালো করে লক্ষ্য করা যায়। দ্বিতীয়টা হচ্ছে স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট বা আর্দ্র তাপবিযুক্ত উষ্ণতার হ্রাস বা সম্পৃক্ত তাপবিযুক্ত উষ্ণতার হ্রাস হার। এটাকে বলছে ডিউরিং দ্য রাইজ অফ এয়ার দ্য টেম্পারেচার ডিক্রিজেস সো র্যাপিডলি দ্যাট দ্য প্রসেস অফ কনডেনসেশন স্টার্টস সুন। বায়ুমণ্ডলীয় কোনো একটা অংশ যার মধ্যে কিছুটা জলীয় বাষ্প রয়েছে, সেই জলীয় বাষ্পটা কনডেনসেশন কখন হবে? যখন বায়ুর তাপটা কমে যাবে। যদি তাপ খুব দ্রুত কমে যায় তাহলে কনডেনসেশন প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। দিস কনডেনসেশন প্রসেস রিলিজেস লেটেন্ট হিট। তাহলে এই কনডেনসেশন প্রক্রিয়া কিছু পরিমাণে লিন তাপ বায়ুমণ্ডলে যুক্ত করে ইনটু দ্য অ্যাটমসফিয়ার। সো দ্য রেট অফ কুলিং অফ দ্য এয়ার উইথ দ্য রাইজ অফ অল্টিটিউড ডিক্রিজেস। যেহেতু বায়ুতে তাপ যুক্ত হচ্ছে কনডেনসেশন প্রক্রিয়ার মাধ্যমে, যে লিন তাপটা বেরোলো, সেই লিন তাপটা যেহেতু বায়ুতে যুক্ত হয় সেহেতু তার রেট অফ ডিক্রিজ অফ টেম্পারেচার, এর রেটটা ক্রমশ কমতে থাকে। অর্থাৎ যে রেটে সে এতক্ষণ কুল হচ্ছিল সেই ততটা রেটে এখন সে ঠান্ডা হতে পারছে না। দ্য অ্যাডিশন অফ লেটেন্ট হিট, এইভাবে লিন তাপের যে অ্যাডিশন বা যোগান in the air is the main reason behind such decreasing rate. এই লিন তাপ যুক্ত হওয়াটাই এক্ষেত্রে বায়ুর প্রথমে উষ্ণতা হ্রাসের যে গতিটা ছিল তার গতিটা কমে যাওয়ার জন্য দায়ী। দিস মিনস, এর অর্থ, ইন দিস কেস, এক্ষেত্রে দ্য রেট অফ ডিক্রিজ ইন টেম্পারেচার ইজ লোয়ার দ্যান দ্য ড্রাই অ্যাডিয়াবেটিক রেট। তাহলে সেই 9.8 ডিগ্রি সেলসিয়াসের থেকে সেই রেটটা কিছুটা পরিমাণে কমে যায়। ইট রেঞ্জেস ফ্রম 9 ডিগ্রি সেলসিয়াস ইন কেস অফ ময়েস্ট এয়ার আপ টু 3 ডিগ্রি সেলসিয়াস ইন এক্সেসিভলি ময়েস্ট এয়ার। এখানে এই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের থেকে স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট 0.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। বেশি অর্থে যে কোনো একটা বায়ুর অংশকে যদি তুলনা করি তাহলে 30 ডিগ্রির একটা বায়ু হয়ে যাবে 20.2 ডিগ্রি সেলসিয়াস ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটে, আর 21 ডিগ্রি হবে স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক। তাহলে স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের ক্ষেত্রে টেম্পারেচারটা বেশি থাকছে।
এই টেম্পারেচার বেশির মাত্রাটা অনেক সময় 3 ডিগ্রি অর্থাৎ প্রায় 12 ডিগ্রি পর্যন্ত হয়ে গেলেও হয়ে যেতে পারে। In excessively moist air which are lower than the temperature decreases rate of dry air. তাহলে সম্পৃক্ত বা স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাব রেটটা ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাবস রেটের তুলনায় কিছুটা পরিমাণে বেশি, অর্থাৎ সে বায়ু তাপমাত্রাটাকে তুলনামূলকভাবে কম পরিবর্তন করে, যেটা ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাবস রেট করে। মনে রাখতে হবে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাব রেট কোনো একটা 30 ডিগ্রির বায়ুকে 20.2 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দিতে পারে 1000 মিটার উচ্চতায় গিয়ে, সেখানে স্যাচুরেটেড বা ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাবস রেট সেটা কী করছে, প্রায় 21 ডিগ্রি টেম্পারেচারে পরিবর্তন করছে। অর্থাৎ কোনোটা টেম্পারেচারটা বেশি রাখছে স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাবস রেট, আর ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাবস রেট টেম্পারেচারটা তুলনামূলকভাবে বেশি কমাচ্ছে। মোটামুটি আজকের যে টপিকটা আমাদের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, এখানেই শেষ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। বাড়িতে ভালো করে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাব রেট আর স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাবস রেটটা ভালো করে পড়বে। বুঝতে প্রথম দিকে অসুবিধে হবে যে আমি বলছি কমাচ্ছে, আবার কখনো বলছি কম করে দিচ্ছে, এই যে প্রক্রিয়াটা সেটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করবে। বলো, প্রশ্ন আছে? কি হলো? ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাবস রেটটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। দুটো কথা একসাথে। হ্যাঁ স্যার। আচ্ছা, ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাব রেটটা কি বলতে পারবো? ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাবস রেটে কোন প্রসেসটা হয় যেটা ড্রাইতে হয় না? ড্রাইতে কনডেনসেশনের ব্যাপারটা ঘটে। না বললে কিন্তু বোঝা যাবে না। আমি যদি জিজ্ঞাসা করছি সেগুলো একটু বলতে হবে, যে তোরা বুঝতে পারলি কি পারলি না সেটা তো আমাকে জানতে হবে। হ্যাঁ স্যার ঘটে। কি ঘটে? কোথায় ঘটে? না স্যার ঘটে না। একজন বলছে ঘটে, একজন বলছে ঘটে না। ঘটে কি ফুল চন্দন নাকি শুধু ডাব? কনডেনসেশনটা ড্রাইতে ঘটে। কনডেনসেশনটা ড্রাইতে ঘটে না। না স্যার ঘটে। স্যার কনডেনসেশনের মানে অ্যাবসেন্সেই কি লেখা আছে পড়ি একটু। ইন দ্য অ্যাবসেন্স অফ কনডেনসেশন কথাটা লেখা আছে ড্রাইতে। দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার। তাহলে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাবস রেটের ক্ষেত্রে কনডেনসেশন ঘটে না, ফলে এখানে লেটেন্ট হিটের কোনো গল্প নেই। সহজ সরল একটা প্রক্রিয়া। এখানে একটা ড্রাই এয়ারের কথা বলা হচ্ছে। যদি ড্রাই এয়ার বলে কোনো জিনিস হয় না, বায়ুতে কিছু না কিছু জলীয় বাষ্প থাকবেই। তবে এই জলীয় বাষ্পটা কনডেনসেশন ঘটাবে কি ঘটাবে না
সেটা নির্ভর করছে তার পরিমাণটা কত। ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট বা স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের ক্ষেত্রে কনডেনসেশন প্রসেস হয়। যে রেটে তার ঠান্ডা হওয়ার কথা সেই রেটে স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাপ রেটে বায়ুটা ঠান্ডা হয় না। সেই কারণে কোনো একটা বায়ু যার টেম্পারেচার 30 ডিগ্রি, সে 1000 মিটার উচ্চতাতে গিয়ে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপ রেট যদি তার উপর কাজ করে, তার টেম্পারেচার হয়ে যাবে 20.2 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ঠিক স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাপ রেট যদি হয়, তাহলে তার টেম্পারেচার হয়ে যাবে 21 ডিগ্রি সেলসিয়াস। তার টেম্পারেচারটা বেশি কে শো করছে? স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাপ রেট। তাহলে সে টেম্পারেচারটা কমাচ্ছে কম, কারণ তার মধ্যে যে লিন তাপটা রয়েছে সেই লিন তাপটা বায়ুটাকে আবার গরম করে দিচ্ছে। এই লিন তাপটা বায়ুটাকে গরম করে দেওয়ার জন্য যে হারে তার ঠান্ডা হওয়ার কথা, সে সেই হারে ঠান্ডা হতে পারছে না। এই যে ঠান্ডা হতে না পারার কারণটা হচ্ছে তার মধ্যে কনডেনসেশন প্রক্রিয়াটা হচ্ছে, কারণ তার মধ্যে ময়েশ্চারটা এতটা ছিল যে সেই ময়েস্ট এয়ারটা কনডেন্সড হতে পারে। দুটোর ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার কমে যাচ্ছে ডিউ টু দ্য অ্যাসেন্ডিং অফ এয়ার। অর্থাৎ দুটো বায়ু ওপর দিকে উঠছে, কারোর মধ্যে ময়েশ্চার আছে, কারোর মধ্যে ময়েশ্চার খুব কম পরিমাণে আছে। দুটো বায়ু কিন্তু টেম্পারেচার কমানোর রেটটাকে আলাদা আলাদা দেখাচ্ছে। তাহলে এইরকম প্রক্রিয়াতে নর্মাল ল্যাপস রেটের কথা আমরা যদিও বা বলছি, তাহলে নর্মাল ল্যাপস রেট কিন্তু সব জায়গায় কার্যকরী হয় না। এই দুটো কারণের জন্য কার্যকরী হয় না। বায়ুর মধ্যে ময়েশ্চার আছে না নেই, এয়ারটা কতটা উপরে উঠছে, কতটা তার উপর চাপটা কমে যাচ্ছে, এইগুলো কিন্তু সমস্ত বিষয়গুলো নর্মাল ল্যাপস রেটের উপর প্রভাব বিস্তার করে। এই জন্য নর্মাল ল্যাপস রেটটা থেকে আলাদা করে বোঝানোর জন্য, অর্থাৎ স্বাভাবিক কোনো একজন যে জিওগ্রাফি হিসেবে না পড়ে সাধারণ জ্ঞান হিসেবে পড়ছে, সে জানছে যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা কমে যায় 6.4 বা 6.5 ডিগ্রি সেলসিয়াস রেটে। কিন্তু আমরা জিওগ্রাফি পড়ছি, তার ভেতরকার যে ফিজিক্সটা আছে সবসময় ওই সহজ সরল 6.4 ডিগ্রি নয় বা 6.5 ডিগ্রি নয়। তার মধ্যেও বিভিন্ন রকম তারতম্য আছে। এই তারতম্যটাই হচ্ছে এই অ্যাডিয়াবেটিক প্রসেস। এই অ্যাডিয়াবেটিক প্রসেসটা হচ্ছে এমন একটা প্রসেস যেটা বায়ুমণ্ডলের যাবতীয় যে ঘটনাগুলো, সেটা বৃষ্টি হওয়া থেকে শুরু করে ঝড় হওয়া পর্যন্ত সমস্ত ঘটনার উপর এমনভাবে প্রভাব বিস্তার করে যে এই দুটো টার্ম, এই টোটাল প্রসেস, এই প্রসেসটা কিন্তু আমাদের ক্লাইমেটোলজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডিয়াবেটিক প্রসেস, এই অ্যাডিয়াবেটিক প্রসেসটাকে ভালো করে না বুঝতে পারলে পুরো ক্লাইমেটোলজিক্যাল চ্যাপ্টারের এর পরবর্তী সময়ের কোনো রকম সমস্ত বিষয়গুলোকে কিন্তু ভালো করে বুঝতে পারবো না। কারণ বারবার এই ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, যেটা DALR বা SALR, এই অ্যাব্রিভিয়েশনটা অথবা পুরো শব্দটা আমরা বারবার ব্যবহার করব, তখন কিন্তু এটা বুঝিয়ে দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না, যেটা এই লেসনটার মধ্যে রয়েছে আপাতত। সেই কারণে বলছি যে প্রসেসগুলোকে ভালো করে বুঝে নিতে হবে, না বুঝতে পারলে কিন্তু মুশকিল। কারণ পরবর্তীকালের যে আমাদের লেসনগুলো আছে সেগুলো কিন্তু আর ভালো করে বুঝতে পারবো না। তখন কিন্তু আমি ওই DALR এইরকম শব্দ ব্যবহার করব, বা SALR এরকম শব্দটা ব্যবহার করে অ্যাব্রিভিয়েশন ব্যবহার করব। বারবার ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট বা স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট এরকম শব্দটা ব্যবহার নাও করা হতে পারে। সেই জন্য যখনই আমরা শব্দগুলো দেখব আমাদের মাথায় কিন্তু চলে আসতে হবে, আরে এটা তো যদি DALR থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটা কিন্তু সেই স্বাভাবিক নর্মাল ল্যাপস রেট নয়, এটা সেই ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, যেটা বায়ুমণ্ডল থেকে টেম্পারেচার টেনে বার করে নিচ্ছি না বা হিটটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি না, অথচ বায়ুটা গরমও হয়ে যাচ্ছে, বায়ুটা ঠান্ডা হয়ে যাচ্ছে।
ঠিক আছে? কোনো কথা নেই। হ্যাঁ স্যার। বুঝলাম না বুঝলাম না? স্যার। হ্যাঁ স্যার। বল। স্যার বলছি ল্যাব স্ট্রেট আর নর্মাল ল্যাব স্ট্রেট। শুনতে পেলাম না। ল্যাব স্ট্রেট আর না নর্মাল ল্যাব ল্যাব স্ট্রেট, হ্যাঁ এই দুটো। অনুশ্রী শোনা যাচ্ছে না মা। তুই কি বলতে চাইছিস ল্যাব সেট আর নর্মাল ল্যাব সেটের, অ্যাডিয়াবেটিক ল্যাব সেট আর নর্মাল ল্যাব সেটের মধ্যে পার্থক্য? না না, আমি বললাম যে ল্যাব স্ট্রেট আর নর্মাল ল্যাব স্ট্রেটের মধ্যে তো মানে ডিফারেন্স রয়েছে, হ্যাঁ, ওই জিনিসটা আরেকবার একটু বলবে? নর্মাল ল্যাব সেট যেটাকে আমরা সাধারণভাবে দেখছি যে ট্রপোস্ফিয়ারে, আমরা কিন্তু ল্যাব সেট বলতে বায়ুমণ্ডলে অন্যান্য স্তরগুলো কিচ্ছু দেখব না, আমরা ট্রপোস্ফিয়ার, যেহেতু আমরা ট্রপোস্ফিয়ারে বসবাস করি 1 নম্বর। 2 নম্বর, বায়ুমণ্ডলীয় যাবতীয় গোলযোগ সবই ট্রপোস্ফিয়ারের মধ্যেই হয়। এই ট্রপোস্ফিয়ারে সাধারণভাবে, এবং সেটা ইকুয়েটোরিয়াল রিজিয়নে, উচ্চতা যদি 1000 মিটার বেড়ে যায় কোনো একটা জায়গা থেকে, আমি লাফ দিয়ে 1000 মিটার ওপরে উঠে গেলাম, যেখানে আমি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিলাম, সেই জায়গাটার টেম্পারেচার হয়ে যাবে 24.6 অথবা 24.5 ডিগ্রি সেলসিয়াস, 23.6 বা 23.5 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে নর্মাল সিচুয়েশন। এখানে আমি বায়ুতে জলীয় বাষ্প আছে না নেই, তাপ চাপ বাড়ছে না কমছে, সেসব কিচ্ছু কনসিডার করছি না। আমি সাধারণভাবে থার্মোমিটার নিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি, দেখলাম হ্যাঁ থার্মোমিটারে তো তাই দেখাচ্ছে 23.5 অথবা 23.4, কিন্তু এর পেছনের ফিজিক্সটা হচ্ছে যে সাধারণভাবে আমরা যা দেখছি সেটা আসলে কি ঘটছে। সেটা ঘটছে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট অথবা স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। কারণ আমরা বিভিন্ন জায়গাতে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে একই রকমভাবে উষ্ণতার হ্রাস হতে দেখি না। এই কারণটা খুঁজতে গিয়েই কিন্তু এই দুটো জিনিস পাওয়া গেল, যে ইকুয়েটোরিয়াল রিজিয়নে যে ঘটনাটা ঘটছে ট্রপোস্ফিয়ারের মধ্যে সারা পৃথিবীব্যাপী অঞ্চলে, তাই ঘটনাটা ঘটা দরকার বা ঘটনাটা ঘটা উচিত, কিন্তু ঘটছে না। কেন ঘটছে না? তখনই খোঁজ পাওয়া গেল এই অ্যাডিয়াবেটিক প্রসেসটার, যেখানে আবার দুটো সাব প্রসেসের মাধ্যমে বায়ুর উষ্ণতাটা কমছে বা বাড়ছে। বুঝলাম? কোনো উত্তর নেই। বুঝলাম না সেটাই বুঝলাম না, নাকি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার বলছিলাম যে এখান থেকে কিরকম কোশ্চেন আসবে? এরকম থেকে কোশ্চেন বলতে ওই ফ্যাক্টরসগুলো আসতে পারে, ফ্যাক্টরস কন্ট্রোলিং ল্যাপস রেট এটা আসতে পারে, বা ফ্যাক্টরস কন্ট্রোলিং ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। আর ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট আর ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের মধ্যে পার্থক্য কী, এটা 5 নম্বরে আসতে পারে। অথবা দুটো প্রসেসকে বুঝিয়ে লিখতে বলা হতেও এটাও 5 নম্বরে আসতে পারে। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার সাধারণভাবে আসে না, কারণ ওটা আমরা লেয়ারিং অফ অ্যাটমসফিয়ারে ওই কোশ্চেনটা ব্যবহার করি। সেই কারণে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অ্যারাউন্ড দ্য অ্যাটমসফিয়ার এটা আসে না সাধারণত। ঠিক আছে স্যার। ঠিক আছে, এগুলো ভালো করে পড়তে হবে, যদি বই থেকে পড়বে, নাহলে আমি আজকে হয়তো পাঠাতে পারবো না, 2-1 দিনের শনিবারের মধ্যে আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা, যেটা যে ক্লাসটা মঙ্গলবারে কি তোদের কোনো ক্লাস ছিল আমার সাথে?
হ্যাঁ স্যার, আপনি সেটা বলেছিলেন যে হ্যাঁ, স্যাটারডে। স্যাটারডেটা কোন সময় সুবিধা? আমার কিন্তু সকালে সুবিধে নেই, আমার সুবিধে বিকেলে। হ্যাঁ স্যার, কোনো আমার অসুবিধা নেই। হ্যাঁ, তোর আবার রাত্রিরে আঁকা বাঁকা নেই তো? কি স্যার? তোর সে আঁকার ক্লাস থাকে না, সেইটা বলছি। ওটা রবিবার দিন আছে স্যার। আচ্ছা, তাহলে শনিবার দিন যদি কারো অসুবিধা না থাকে তাহলে ওই 3টের আগে তো নিতে পারবো না, 3টের পরেই আমি ক্লাস নেব, ঠিক আছে? ওকে স্যার। না, হ্যাঁ আজকে স্যার। তার নামটা লিখে দিই, আমি প্রেজেন্টিংটা বন্ধ করি।